আসসালামু আলাইকুম। আমরা আসছি বীর মুক্তিযোদ্ধা মান্নান ভাইয়ের বাড়িতে। যোদ্ধার ইতিহাস, কিভাবে যোদ্ধা করেছে, কিভাবে কি করেছেন তার মুখ থেকে আমরা শোনার জন্য তাকে বিশেষভাবে অনুরোধ করছি। আমি তখন এসএসসি ছাত্র, আমি তখন ছাত্রলীগ করি। দেশের যে সংকটময় মুহূর্তে ওই সময় আমি লোহাগাড়া বাজারে যাতায়াত করতাম। বাজার লুট, অনেক কিছু দেখেছি পাক সেনাদের। কিছুদিন পরে নকশালরা খুব সম্ভবত 9 জুন জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ সর্দারকে বাজারে গুলি করে হত্যা করে। এই প্রথম নকশালদের তৎপরতা শুরু হলো। তখন আমরা বুঝতাম না যে নকশাল কারা। এইভাবে কিছুদিন ঘোরাফেরা করার পরে আমি লোহাগাড়া আমার এক আত্মীয়র বাড়ি, দোস্ত, তার বাড়িতে যাই। তখন বৃষ্টি নামতেছিল। আমি তারে বললাম যে আমি একটু বাজারেতে ঘুরে আসি। তো তখন ছাতা ছিল না, আমি ওর রেইনকোট আর ওর একটা গাম বুট ছিল, এই নিয়ে আমি বাজারের দিকে রওনা দিলাম। তখনকার পুরনো যে মাছের চান্দিনা, ওর ভিতরে অনেক লোক দাঁড়ায় আছে। আমি ওইদিকে যাচ্ছিলাম। তো লোহাগাড়া থানার একজন পুলিশ ছিল, আব্দুল খালেক পুলিশ নামে পরিচিত। সে ওই কর্নারে দাঁড়ানো ছিল সিভিল ড্রেসে। তা আমি ওরে দেখে থামিয়ে যাই যে না, আমি ওদিকে আর আগাবো না, কেন ও তো একজন অত্যাচারী লোক। আর আমার গায়ে রয়েছে রেইনকোট আর পায়ে রয়েছে গামবুট, এইগুলো তখন সচরাচর পাওয়া যেত না। তখনও আমারে ডাক দিয়েছে যে এদিকে আসো। তা আমি বলতে কী কারণে? তাহলে তুমি এগুলো পেলে কোথায়? তা আমি বললাম যে এগুলো আমার ব্যক্তিগত। তাহলে না, এদিকে আসো। তোর সাথে আমার খুব কথা কাটাকাটি হচ্ছিল, কেন আমি জানি যে ও যদি আমি ওর কাছে যাই, ও আমারে ধরে নিয়ে যেতে পারে। কাজেই আমি ওর কাছে না যেয়ে দূরিতে অনেক তর্কাতর্কি, একসময় উত্তপ্ত বাক্য বিনিময় হতে লাগলো। তারপরে আমার কথায় সে উত্তেজিত হয়ে বললো যে রাগ তোরে দেখাচ্ছে, এই বলে ওই বৃষ্টির ভিতরেই নামিয়ে চলে গেল ইসে থানার দিক। তখন খেয়া পার হয়ে যাতে হতো, কোনো বৃষ্টি ছিল না। তা আমারে অনেকে বলতেছে যে ভাইটি তুমি তাড়াতাড়ি সরে যাও, পুলিশ আনতে গেছে, তোমারে ধরতে পারলে কিন্তু খুব সমস্যা বাঁধাবে। তখন আমি ওইখান থেকে সরে আসি, ওই আমার দোস্ত বাড়ি মাহবুল সর্দারের ওখানে আসলাম। আসি ওরে ঘটনাগুলো বললাম যে এই ঘটনা হয়েছে, দেশে আর থাকা যাবে না। তো তখন এর আগে আমরা উড়ো উড়ো শুনতাম যে ভারতে মুক্তিযোদ্ধাদের জন্য ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং দিচ্ছে। তাই আমাদের এলাকার থেকেও তখনও যায়নি। তা আমি আমার দোস্তরে বললাম যে আমি কালকে সকালে চলে যাব, কেননা দেশে আর থাকা যাবে না। তো ও বললো যে আমিও যাব। তা আমি ওরে অনেক বুঝানো এবং নিষেধ করলাম যে না, তুমি যাই না, কেন তুমি হলে এক বাপের এক ছেলে, তুমি যা মানে আমরা ভাই ব্রাদার বেশি আছি, দেখা যাবে যে আমাদের একজন মারা গেলি ক্ষতি হবে না, কিন্তু তুমি এক বাপের এক ছেলে, তোমার এত বিষয় সম্পত্তি, তোমারে আমি সাথে নিতে পারবো না। এই বলে আমি বাড়ি চলে আসলাম। কিন্তু ও সন্ধ্যের সময় এসে হাজির হয়েছে। আমি ওইখান থেকে এসে স্কুলে গেলাম। স্কুলের মাঠে যাদের সাথে আমার বন্ধুত্ব, যাদের সাথে চলাফেরা করি, তাদের যে ঘটনাটা বললাম যে এই ঘটিছে, এখন আমি তো আর দেশে থাকতে পারতেছি না, তা তোমরা কিরা কিরা যাবা? তা অনেকরে বললাম। তা অনেকে কেউ আর জাতি শিকার হয় না, মানে তখন মানুষের মনে একটা কেমন ভাব যে যাব কি যাব না, হচ্ছে কি হচ্ছে না। তা আমার সাথে একমত হলো আমার এক চাচা ছিল আব্দুল মান্নান তালুকদার, আর এর আর কুদ্দুস চাচা, আমি, মাহবুল সর্দার আর খোকন ফকির, এই 5 জন আমরা যাওয়ার জন্য একমত হলাম।
আমরা রাত্রি মোটামুটি কে কী নেব, চাল ডাল পথে খাওয়ার জন্য এইগুলো আমরা সংগ্রহ করে সকালবেলা রওনা দিলাম। আমাদের অভিভাবকদের অজান্তেই আমি রওনা দিলাম। আমরা প্রথম যে লাহুড়িয়া স্কুলের ভিতর বসে এলো সকালের নাস্তা করলাম, মুড়ি চিড়ে যা ছিল তাই খাওয়া দাওয়া করে ওইখান থেকে রওনা দিয়ে আমরা অল্প বেলার সময় পার হলাম পলিতা বাজারের ওই যে খেয়া ঘাট ছিল, ওই খেয়া পারে উপার যাইয়ে আরও মাইল চারিক যাওয়ার পরে একটা গ্রামে আমরা যে পৌঁছলাম। গ্রামের থেকে একটু দূরে যাইয়ে শরণার্থী এত পরিমাণে রাস্তায় যে শরণার্থী ছাড়া কোনো লোক নেই, লাইন দিয়ে যাচ্ছে। আমরা ওর মধ্যে ওই 5 জন যাচ্ছি। তা রাত্রি যে এক চাচার বাড়ি থাকলাম রাস্তার থেকে একটু দূরে যে, তা আমরা আশ্রয় চালাম। চাচা প্রথম বলে যে আমার কিষেন বোধহয় আছে, আমার একটা কাছারি ঘর, তাহলে চাচা যে কোনোভাবে হোক আমাদের একটু থাকতে দিতে হবে। সেই কথার পরে উনি দিলো থাকতে। বললাম যে আমাদের একটা হাঁড়ি দেন, আমরা সেটি অন্তত ওই ভর্তা দিয়ে ভাত পাক করে খাতেই হবে আমাদের, সারাদিন আমরা কষ্ট করে হাঁটিয়ে আসছি। কিন্তু চাচা আর ওইগুলো দিল না। কিন্তু এদিকে আমরা এত ক্লান্ত যে ঘুমাই গেছি। রাত্রি চাচা ওই ডিশ ভরে ভাত এনে টেনে আমাদের ডাকতেছে। তো যাক চাচা খাতি দিল, আমরা খাওয়া দাওয়া করে সকালবেলা আবার রওনা দিলাম। দিয়ে যে থাকলাম মোল্লার কুয়া নামে একটা গ্রামে। ওই জায়গা থেকে রাত্রি ওইভাবে যাপন করে পরের দিন যে বর্ডারে পৌঁছলাম, চাকদা বর্ডারে। চাকদা বর্ডার আসছে কুদ্দুস মিয়া যে আমার চাচা গেছে, ওনার হলো বাইরাবাই বাড়ি, একদম চাকদা বিওপি ক্যাম্পের সাথেই প্রায় বাড়িটা। আমরা ওইখানে থাকি রাত্রি ওইখানে যাপন করে পরের দিন সকালে গোসলে খাওয়া দাওয়া করে আমরা ভারতের উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, তারপরে যে আমরা ওইখান থেকে বাসে উঠে বনগা গেলাম। কিন্তু বাদ সেদে গেল, আমার কুদ্দুস চাচা আবার 10 কেজি সুপারি নিয়ে গেছে দেশের। তাই বাংলাদেশে দাম করছে 4 টাকা, ও ভাষা গেলি কয় 3 টাকা। যাক উনি আর কখন ফিরে আসলো। আমরা সারা রাত ওই ব্রিজের উপরে ওদের বলে দিলাম যে আমরা সারা রাত ব্রিজের উপরে অবস্থান করবানি, তোমরা সকাল 10টার ভিতর চলে আসবা। কিন্তু সকাল 10টা বাজে 11টা বাজে ওদের খবর নেই। তা আমরা ওই ব্রিজের পর দাঁড়াই আছি। তো এর ভিতর দেখি কি যে ওই আহম্মদ নামে একটা ছেলে, বাড়ি লাহুড়িয়া, ওই সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতেছে। তা আমি ওরে ডাক দিলাম, দিলি ও কাছে আসলো, এসে ওর সাথে কথা বলতেছি। তো বললো যে কিরে তোরা এখানে কি করতেছি? তা আমি বললাম যে আমরা মুক্তিযোদ্ধা হতে আসছি, তা আমরা তো চিনি না, যাবো এখন বনগা ক্যাম্পে যাব, যাইয়ে ওইখান থেকে কী করা যায়। তো তখন বলতেছে যে তোরা ওখানে না যেয়ে চল আমার সাথে রানাঘাট যাই। তা আমি বলছি কেন? তাহলে রানাঘাট ক্যাম্পের যে ইনচার্জ ওল আমার আপন বড় ভাই, সেই লোক পাঠাবে, 2 দিন পর এই হায়ার ট্রেনিংয়ে লোক পাঠাবে, চল ওইখানে যাই, ওইখান থেকে তোকে পাঠাই দেবানি। তাই আমি বললাম যে বুঝিস, যদি আমরা না যেতে পারি তাহলে তো এই ক্যাম্পেও আর ফিরে আসতে পারবো না, কারণ না আমি যেভাবে পাঠাই দেবো। তারপরে আমরা 3 জন ওর সাথে ট্রেনে উঠে রানাঘাট গেলাম। রানাঘাট যে ওইখানে খাওয়া দাওয়া সেরে ওরা 2 ভাই এক তাঁবুতে থাকতো, আমাদেরও সেইখানে থাকতে দিল আপাতত। তারপর ওর বড় ভাইয়ের সাথে ওই দরবার করতেছে, আমরা শুয়ে আছি, চোখ বুঝেই আছি। তোর বড় ভাইয়ের সাথে এই দিল, বলতেছে যে তোমাকে হায়ার ট্রেনিং কবে লোক যাবে? তা বলতেছে 2 দিন পরে, তাহলে এই 3 জনে পাঠাই দিতে হবে। তোর বড় ভাই বলিস কি, এরা সবে মাত্র আসলো, এদের কি পাঠানো যায় নাকি? এর আগে কত লোক রয়েছে। তো বললো যে না, আমি তাদের কথা দিয়ে নিয়ে আসছি, যেভাবে হোক এই 3 জনে পাঠাতে হবে। তা ওর বড় ভাই রাজি হয় না। পরেও একটা মোটামুটি হুমকি দিল যে তুমি যদি এদের আমার কথা মতো এদের না পাঠাও তাহলে আমি কালকেই বাড়ি চলে যাব। তখন লাহুড়িয়া গ্রামে নকশালের ক্যাম্প হয়েছে, ওর বড় ভাই জানে যে বাড়ি গেলেও জড়াই যাবে ওর সাথে, এই জন্যই ওরা আর আসতে দেবে না। সে বললো যে ঠিক আছে থাক, দেখা যাবে না। বাংলাদেশের সমৃদ্ধি, ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত। স্বাগত জানাই
ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস।